আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা নিউজ পেপার স্টাডি করব প্রত্যেক দিন। এটা আমাদের দিনলিপিতে অবশ্যই থাকবে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবেন, সেটা ডাব্লিউবিসিএস হোক, প্রাইমারি, আপার প্রাইমারি, এসএলএসটি, পঞ্চায়েত, যে কোনো পরীক্ষাই হোক না কেন, পুলিশ সার্ভিস থেকে শুরু করে যত রকমের পরীক্ষা আছে, এখানে কিন্তু নিউজ পেপার স্টাডিটা একটা মাস্ট। অবশ্যই আমাদের এটা করতে হবে। কেন করতে হবে এবং আমরা যে পরীক্ষাগুলো দিচ্ছি তার মেটেরিয়ালটা আমরা এখান থেকে কিভাবে তুলে আনবো, কি করে আমরা এখান থেকে কালেক্ট করব, সেটা আমরা এখানে দেখব। আচ্ছা, এখানে জীবনানন্দ দাশকে নিয়ে বেশ কিছু বিষয় লেখা আছে। যারা বাংলার এসএলএসটি, যারা বাংলা পড়বেন, এটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা বলতে পারি। আচ্ছা, এখানে পড়াশোনার বিভিন্ন যে দিক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা রয়েছে, এটা আমাদের প্রয়োজনীয় নয়। আচ্ছা, এখানে একটা দেখুন, খুব সুন্দর একটা আর্টিকেল রয়েছে আমাদের পূর্ব কলকাতা জলাভূমি নিয়ে। এটা লেখা হয়েছে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড। তো এটা একটা রামসার সাইট, প্রথমত এটা একটা রামসার সাইট, এবং আমাদের পরিবেশের উপর এর কী প্রভাব রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং খুব সুন্দর করে এখানে বলা রয়েছে। আমি একটু পড়ব, জিনিসটা আপনারা দেখলে বুঝতে পারবেন, এবং এটা যারা জিওগ্রাফি স্টুডেন্ট তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ডাব্লিউবিসিএসে যারা ডেসক্রিপটিভ রাইটিং লিখবেন, মেন্সের ক্ষেত্রে ডেসক্রিপটিভ রাইটিং যারা লিখবেন, এরকম ধরনের প্রশ্ন আকচার জিজ্ঞাসা করা হয়, ইংলিশ হোক বেঙ্গলিতে হোক। আর ইন্টারভিউতে সবচেয়ে বড় কথা, যে ইন্টারভিউ দিতে যান না কেন, এই ধরনের প্রশ্ন কিন্তু খুব মানে আসতে দেখা যায়, জিজ্ঞাসা করতে দেখা যায়। তো পূর্ব কলকাতা জলাভূমি এরকম ধরনের একটা টপিক, খুব খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক। তো এর গুরুত্বটা কোথায়? এখানে অনেক কিছু লেখা আছে, ডেটা দিয়ে অনেক কিছু বলা আছে। যে 12,500 হেক্টরের এই বিস্তীর্ণ জায়গা, এটা কি করে, পরিবেশকে পুরো বাঁচিয়ে দেয়। কলকাতার যত নোংরা ময়লা জল আছে এখানে গিয়ে জমা হয়, এবং এখান থেকে সেটা পিউরিফাই হয়ে যায় কোনো রকম কৃত্রিম বিষয় ছাড়া, সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সূর্যের আলোতে বিভিন্ন মানে ব্যাকটেরিয়াগুলো বা যে সমস্ত ভারী ধাতব পদার্থগুলো মানে আমরা পরিবেশে যেগুলো নিক্ষেপ করি বর্জ্য পদার্থ হিসেবে, সেই সমস্তগুলো থিতিয়ে পড়ে এবং জীবাণুগুলো মারা যায়। তো ধীরে ধীরে এই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডটা কিন্তু কলকাতার এটাকে কিডনি বলা হয়, কলকাতার প্রাকৃতিক কিডনি বলা হয়। তো কলকাতার মোট উৎপাদিত 60 থেকে 80% নোংরা জল এখানে গিয়ে পড়ে। কোনো রকম আলাদা কোনো খরচ নেই, প্রাকৃতিকভাবে, সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এটা কিন্তু পিউরিফাই হয়ে যায়। এবং শুধু তাই নয়, যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কি, এখান থেকে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক সম্পদ পুনরুদ্ধার বাস্তুতন্ত্র, মানে একই সাথে এখানে পিউরিফাই তো হচ্ছেই, তার সাথে সাথে এই যে জলটা, এর মধ্যে প্রচুর পুষ্টি উপাদান আছে, এর মধ্যে প্রচুর পুষ্টি উপাদান আছে, মানে গাছের বেড়ে ওঠার জন্য এবং মাছের খাদ্য। তো স্বাভাবিকভাবে এখানে কি হয়েছে, 250 থেকে 260টা মাছের ভেড়ি রয়েছে। 10,000 থেকে 20,000 মেট্রিক টন মাছ প্রতি বছর এখানে উৎপাদিত হয় এই জায়গাতে। কলকাতার বাজারের 1/3 চাহিদা মেটায়। অর্থাৎ এই যে একটা একটা বাস্তুতন্ত্র, এখানে ইকোসিস্টেম তৈরি করা হয়েছে, মানে তৈরি করা হয়েছে বললে ভুল হবে, মানে প্রাকৃতিকভাবে এটা তৈরি হয়েছে, এবং তার সাথে সাথে অর্থনৈতিকভাবে এটাকে কাজে লাগানো হচ্ছে, এবং এটার ব্যাপক একটা প্রভাব রয়েছে। মানে এই যে এত বন্যা হচ্ছে চারিদিকে, আমরা যদি দেখি মহারাষ্ট্রে প্রায় বন্যা হচ্ছে, বড় বড় শহরগুলোতে বন্যা হচ্ছে, এই জায়গাটা কিন্তু বন্যার থেকেও বাঁচিয়ে দেয়। নিচু জায়গা, জলগুলো এসে এখানে কিন্তু জমা হয়। তার ফলে বন্যার থেকেও কিন্তু বেঁচে যায়। আজকে দেখুন মহারাষ্ট্র বা অন্য বড় বড় যে শহরগুলো, প্রায় দেখবেন বন্যা হচ্ছে, তো এখানে কিন্তু সেটা হয় না। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ, মানে খুব একটা হট টপিক আমরা বলতে পারি। ইন্টারভিউতে যান, জিজ্ঞাসা করা হবে। বা এটা যে একটা রামসার সাইট, 2002 সালে এটাকে কিন্তু রামসার সাইট আখ্যা হিসেবে স্বীকৃতি, মানে অনেক দিন আগে। আজকে তো আমরা অনেক অনেক রামসার সাইট দেখছি, কিন্তু এটা কিন্তু দীর্ঘ সময় আগেই রামসার সাইট হিসেবে পরিচিত। অর্থাৎ এটা, এর গুরুত্বটা বুঝতে পারছেন কতটা, শুধু প্রাকৃতিক না, তার সাথে অর্থনৈতিক গুরুত্বটা কিন্তু অপরিসীম। তাহলে এইটা
যে যে পরীক্ষাটা দিচ্ছেন তিনি কিন্তু সেই দৃষ্টিভঙ্গিতে এই আর্টিকেলটা পড়বেন। আপনি যদি এসএলএসটি জিওগ্রাফি স্টুডেন্ট হন, এখান থেকে ইনফরমেশনটা বের করবেন। 2002 সালে এখানে এটাকে রামসার সাইট স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এখানে এটা শুধুমাত্র একটা প্রাকৃতিক বাস্তুতান্ত্রিক জায়গা শুধু নয়, এখানে অর্থনৈতিক কার্যকলাপ কিন্তু করা হয়। কলকাতা এটা প্রাকৃতিক কিডনি বলা হয় এই জায়গাটাকে। তাহলে এতগুলো তথ্য আমরা এখান থেকে পাচ্ছি এসএলএসটির জন্য। এবার ডাব্লিউবিসিএসের ডেসক্রিপটিভ বললাম বা মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ রাইটিং আছে, এইটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে আমরা এই তথ্যগুলোকে সংগ্রহ করব। আমাদের লেখাটা ডেসক্রিপটিভ রাইটিং, যেখানে ক্লার্কশিপেও ডেসক্রিপটিভ রাইটিং আছে, তো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। আর ওভারঅল একটা আইডিয়া এখানে এটাতে থাকবে যে এই হয় ইন্টারভিউতে কিন্তু আপনাকে সরাসরি প্রশ্ন করা হবে যেটা সম্পর্কে আপনি কি জানেন বলুন। বা এই যে এত আমরা চারিদিকে দেখছি বন্যা টন্যা হচ্ছে, কলকাতাতে তো মানে নিচু জায়গা, জল টল উঠে যায়, কিন্তু বন্যা তো সেইভাবে খুব বেশি একদম সব ভেসে গেছে ডুবে গেছে এরকম তো দেখি না। কেন বলতে পারেন? এটা কিন্তু একটা অন্যতম কারণ। তাহলে বুঝতে পারছেন কতটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় এখানে লেখা আছে। আচ্ছা, উচ্ছেদ এবং আন্দোলন। দেখুন আজকে যে পরিস্থিতি আপনারা দেখছেন বিভিন্ন জায়গাতে বেআইনিভাবে যে সমস্ত যারা হকার বসেছে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, তো সেটা সম্পর্কে আপনার কি মতামত? এটা ডেসক্রিপটিভ রাইটিংয়ে তো হয়ই, ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, তো এটা সম্পর্কে আপনার কি মতামত? এই যে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, আপনি এটাকে কেমনভাবে দেখছেন? এখন যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছেন, এটা কিন্তু তাদের জন্য একটা হট টপিক এবং আপনাকে এটাকে চেষ্টা করা হবে আপনাকে পাজল করে দেওয়ার ইন্টারভিউতে, মানে আপনার ভেতরে কি আছে এটা সম্পর্কে জানার জন্য। তো আপনি নিশ্চয়ই এখানে পলিটিক্যাল কোনো অ্যাঙ্গেলে বলবেন না এটা নিয়ে, ঠিক আছে? স্যার এটা তো পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বলবো না, কিন্তু ব্যাপারটা না, হচ্ছে যে হ্যাঁ আজ হ্যাঁ বলুন। যেমন আজ যেমন আসানসোলেই হলো, ঠিক আছে। হুম তো এবার কালকে অগ্নিমিত্রা পল এসেছিলেন। উনি আসার পর উনি বলেছেন যে কালকের মধ্যে উচ্ছেদ করতে হবে। তারপরে মানে আজকে বিনা নোটিশে আমরা শুনলাম যে দোকানের যে সমস্ত জিনিসপত্র খালি করার অব্দি টাইম পায়নি, তার হুম। আগে সব নাকি ভেঙে দিয়েছে। তো এটাকে এবার তো যদি আমি বলি, মানে এটা তো নেগেটিভ ভাবে নেবে তো তাহলে ইন্টারভিউ বোর্ড নাকি? দেখুন, আপনি কোনো রকম যখন আমাদের এগুলো জিজ্ঞাসা করা হবে তখন কিন্তু কোনো রকম পলিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে কোনো কথা এখানে বলবেন না। আচ্ছা। কি বলবেন এখানে? দেখুন এটা সকলেই জানেন যদিও, যে ঠিক আছে উচ্ছেদ করছে বেআইনি যারা তাদের উচ্ছেদ করছে, ঠিক আছে, কারণ এরা কিন্তু মানে ট্যাক্স দিয়ে বা পুরো জিএসটি যে সিস্টেমের মধ্যে এটা তো করে না। অনেকে তো যারা যারা ব্যবসা করছে তারা তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে, সিস্টেমের মধ্যে আছে, এটা একটা কথা। দ্বিতীয় হচ্ছে এরা কিন্তু মানে সরকারি জায়গা দখল করে বসে আছে, সেটা তো কাম্য নয়। তো প্রথমেই যারা বসছে তখন যখন শুরু করছে তারা তখনই কিন্তু এটা বেআইনি কাজ শুরু করছে, তাহলে সেটা উচিত না। এটা দুটো বিষয়। কিন্তু একটা জায়গা কি, এর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা কি, যে এদেরকে পুনর্বাসন দিয়ে তোলাটা দরকার ছিল, এটুকুই। যে কেন এরা মানে হঠাৎ করে, ওই যেটা বললেন যে হঠাৎ করে এটাকে তুলে দেওয়া হলো, তাহলে পুনর্বাসন দেওয়া দরকার ছিল আগে, বা তাদেরকে একটা সময় দেওয়ার প্রয়োজন ছিল যে ঠিক আছে আপনারা আছেন কিন্তু এটা তো সরকারি জায়গা, এটা আপনাদের ছেড়ে দিতে হবে। তার একটু সময় দেওয়ার প্রয়োজন ছিল হ্যাঁ একদম, যাতে তারা তাছাড়াও তো মানে হ্যাঁ, রাস্তা জ্যাম, অনেক প্রবলেম বিকল্পটা যাতে থাকার তারা জন্য। আহ, নিতে পারে, এটাই। ইন্টারভিউতে কিন্তু এরকম ধরনের প্রশ্ন বারবার করা হয় এবং প্রত্যেকে যারা ইন্টারভিউ দিতে যারা যাবেন তাদেরকে অবশ্যই একটা বলার বিষয় যে আপনারা কিন্তু নিউজ পেপারটা অবশ্যই পড়ে যাবেন। এবং আমি আজকে মূলত এটা দেখাচ্ছি এই কারণে, আপনারা এখান থেকে কত কিছু পাবেন, কত কিছু আমাদের নিউজ পেপারে আছে, ঠিক আছে, সেটা কিন্তু এখান থেকে আমরা জানতে পারি। এই যে ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া আছে, আপনারা যারা স্কুলের ইন্টারভিউ দেবেন, প্রাইমারি, আপার প্রাইমারি, আদার্স যে কোনো 9, 10, 11, 12, 9, 10-এর ইন্টারভিউ আছে সামনেই, প্রাইমারি আছে, এইটা আপনাকে জিজ্ঞাসা করবেই। এই যে মিড ডে মিল নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করা হতে পারে, ঠিক আছে, এখানেও কিছু তথ্য পাবেন।
ঠিক আছে, এই যে ইসকনকে দেয়া হবে এরকম বলা হয়েছে, বাজেটে ঘোষণা করা হয়েছে, সেটা কি চূড়ান্ত কি না সেটা জানতে চাই। যাই হোক, সেটা অন্য বিষয়, কিন্তু আমাদের যে একটা এখান থেকে নিতে হবে, ঠিক আছে, যে এই যে ডিম পরিবেশন, রান্নার পদ্ধতি, স্বনির্ভর গোষ্ঠীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নটি জনস্বার্থ মামলা করা হয়েছিল। ঠিক আছে, জনস্বার্থ মামলা আপনারা হয়তো জানেন, একটু ছোট করে বলে দিই, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। ঠিক আছে, পিএলআই, অর্থাৎ সাধারণ মানুষের সমস্যা হচ্ছে কিনা, কোন কোন জায়গাতে মানবাধিকার কোথাও লঙ্ঘিত হচ্ছে কিনা, এরকম ক্ষেত্রে জনস্বার্থ মামলা যে কেউ করতে পারে। তিনি হয়তো ক্ষতিগ্রস্ত ব্যক্তি নন, কিন্তু তিনি দেখছেন যে সমাজের ক্ষতি হচ্ছে, তিনি সেটা মামলা করতে পারেন। তো এক্ষেত্রে সেরকম মামলা করা হয়েছে যে আজকে যারা মানে কাজে নিযুক্ত আছেন মিড ডে মিলের বা এরকম কিছু, তাদের স্বার্থ লঙ্ঘিত হতে পারে, বা বাচ্চাদের পুষ্টির ক্ষেত্রে সেটা বাস্তব কতটা থাকবে কিনা সেটা। তো স্বাভাবিকভাবে এটা নিয়ে সরকারের সাথে হাইকোর্ট চেয়ে পাঠাবে, বিভিন্ন বিষয় জানতে চাইবে, সঠিকভাবে তারা পদ্ধতি অবলম্বন করছে কিনা বা পুষ্টিগত দিক ঠিক থাকবে কিনা, সেটা পরে দেখবে। কারণ এটা আমাদের এই স্কিমটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা স্কিম। মিড ডে মিল স্কিমটা কবে এসেছিল বলতে পারবেন? কত সালে ভারতে এসেছিল? খুব ইম্পর্টেন্ট একটা জিকে, 1995। 1995। তাহলে এইটা কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। তার পরবর্তীকালে বিভিন্ন বিষয় এগুলো চেঞ্জ হয়েছে, বা এরকমভাবে এই যে এখন যে একটা অর্গানাইজ সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো পরে পরে এসেছে, কিন্তু 95-এ কিন্তু এটা শুরু হয়েছিল। ঠিক আছে, গ্যালিলিওকে নিয়ে কিছু বিষয় বলা আছে, চট করে একটু দেখে নিল। এখান থেকে আমাদের উদ্দেশ্য হবে, এখানে কোনো রকম পলিটিক্যাল অ্যাঙ্গেলে যাব না আমরা। প্রত্যেকটা পেপার কিন্তু কোনো না কোনো পলিটিক্যাল দিকে বায়াস, ঠিক আছে, প্রত্যেকটা পেপার কম বেশি। এবং যখন যে সরকার থাকে তো তার দিকে কিছুটা তাদেরকে লিখতেই হয়, মানে পলিটিক্যাল প্রেশারও থাকে, তো সেই সব দিকে আমরা যাব না। আমাদের তথ্য যেটুকু দরকার, কোনো টপিকের ওপর কোনো তথ্য যেগুলো দরকার, আপনি এসএলএসটি পরীক্ষা দেন, আপার প্রাইমারি দেন, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে যত কিছু যাই দেন, আমাদের প্রয়োজন যতটুকু আমরা সেখান থেকে সেটা তুলে নেব। ঠিক আছে, আচ্ছা, আইনের বিকল্প না, এই যে এনকাউন্টার করে দেওয়া হয়, আচ্ছা বলতে পারবেন এনকাউন্টার জিনিসটা, এগুলো মানে যদিও বাসে ট্রেনে চর্চা বেশি হয়, কিন্তু সবার আগে ইন্টারভিউতে আপনাকে এগুলো জিজ্ঞাসা করবে। আপনি কি এটা সমর্থন করেন? ধরুন কোনো ব্যক্তি যাকে ধরা হয়েছে, বিচার করার আগেই আমরা জানি সে মানে ঘৃণর থেকে ঘৃণ্যতম সে অপরাধ করলো, তাহলে তাকে কি হত্যা করে দেওয়া হবে? সেটা কি মানে উচিত? মানে আপনার চোখে কি মনে হয়? যে বীভৎসতা আমরা দেখেছি সেটাকে বিচার করে, সেটা দেখে আপনার কি মনে হয়? আপনার এই ব্যাপারে কি মানে মতামত? এনকাউন্টার স্যার কোনো রকম কাম্য নয়, এটা করা উচিত নয়। কেন? দেখতে হবে, তদন্ত করে সত্যি সে দোষী কিনা, দোষী হলে তার বিচার অনুযায়ী সাজা দিতে হবে। তারপরে সঙ্গে সঙ্গে এনকাউন্টার করে দিতে অনেক সময় হ্যাঁ, দেখা যায় এই যে জিনিসটা হচ্ছে, নাও হতে পারে। এটাকে হচ্ছে রুল অফ ল বলে। ঠিক আছে, মানে এটা রুল অফ লর বাইরে, আইন আইন মেনে সব কিছু হবে, রুল অফ ল। এখন বলা হতে পারে যে অনেকেই তো এরকম করেছে অপরাধ, কিন্তু তারা মানে বেঁচে আছে, বহাল তবিয়তে আছে, বা জেলের বাইরে আছে, এরকম লোকও অনেক আছে। তা সেই ক্ষেত্রে আমাদের সমাজটাকে সাফ করার কি পদ্ধতি? তো এখন সমস্যা হচ্ছে কি, যখন এই এনকাউন্টার কালচারটা শুরু হবে, এনকাউন্টার কালচার মানে ধরুন কোনো কারণে কোনো একজন ব্যক্তির ওপর সরকারের মানে কোনো রাগ রয়েছে, তার ওপর মানে সে হয়তো প্রতিবাদ করতো বা অনেক কিছু করতে, এরকম লোককেও তো এরকম ধরে মেরে দেওয়া হতে পারে। মানে অ্যাকচুয়ালি এনকাউন্টার জিনিসটা আলাদা, যে সে পালাতে গেছে বা এরকম কিছু, তখন তাকে গুলি করা হয়েছে, মানে অনিচ্ছাকৃতভাবে সে মারা গেছে, কাউকে তো ইচ্ছে করে এরকম মারা যায় না। কিন্তু সেটা বিচার কে করবে? যারা মারছে তারাই যদি বিচার করে তাহলে তো হয় না। তো এটা একটা খুব জটিল বিষয়, এবং প্রথম বিষয়টাই হচ্ছে কোনো রকম প্রকাশ্যে গুলি করা, বা অনেক সময় দেখবেন প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, এরকম এরকম ধরনের মানে আওয়াজ ওঠে বিভিন্ন জায়গা থেকে, যে সাধারণ মানুষের সামনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, তাহলে আর অপরাধ হবে না। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যত বেশি আমরা হিংসা দেখব, আমাদের চোখের সামনে আমরা যত দেখব হিংসা, তত কিন্তু এটা সমাজের উপর মারাত্মকভাবে প্রভাব ফেলে, মানে বিশেষ করে শিশুদের ওপর। তারা এই সমস্ত দেখবে, জানবে, শুনবে, এবং তারা কিন্তু এটাকে ইমিটেট করবে, অনুসরণ করবে। এটা একটা ভয়ানক বিষয়, এবং এটা ছড়িয়ে পড়ে, এটা একদম মানে ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ে। তো এইগুলো কখনোই কাম্য নয়। সবসময় রুল অফ ল চলবে, আইনের শাসন চলবে। ঠিক আছে, তো আইন মেনে যেগুলো
ব্যবস্থা নিয়ে আছে সেগুলো করতে হবে, এবং সে তো সাক্ষীও দিতে পারতো অনেক বিষয়, অনেক জটিলতা আছে। পলিটিক্যাল দিকে না গিয়ে ওভারঅল আমরা যদি একটা বলি, ইন্টারভিউতে যদি এরকম প্রশ্ন করা হয় বা লিখতেও দেওয়া হয় অনেক সময়, সেটা। আচ্ছা, এই কেপ ভার্দে, ধরুন কেপ ভার্দেকে নিয়ে বিশ্বকাপের নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আচ্ছা বলুন তো, কেপ ভার্দে এটা কোথায় অবস্থিত দেশটা, কোন জায়গাতে আছে? আটলান্টিক মহাসাগরে, আফ্রিকার উত্তর পশ্চিমে। উত্তর পশ্চিম। কেপ ভার্দে বেসিন আছে কোথায় জানেন? কেপ ভার্দে আটলান্টিক বেসিন মহাসাগর। আটলান্টিক মহাসাগরের কিন্তু একটা গুরুত্বপূর্ণ, মহাসাগরের তলদেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ। কেপ ভার্দের পাশেই কিন্তু একটা বড় বেসিন রয়েছে। তো দেশটা খুব ছোট একটা দ্বীপ রাষ্ট্র, খুব ছোট দেশ। তো যখনই এরকম কিছু নিউজে থাকবে তার অবস্থানটা জেনে নেবেন, এবং তার যে প্রাকৃতিক গুরুত্ব আছে। ফিজিক্যাল জিওগ্রাফি আমাদের মানে কম্পিটিটিভ সিলেবাসে ফিজিক্যাল জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষাতে থাকে না ঠিকই, কিন্তু যখনই সেন্ট্রালে পরীক্ষা দিতে যাবেন তখন দেখবেন ফিজিক্যাল জিওগ্রাফি একটা গুরুত্বপূর্ণ পার্ট, ইন্ডিয়ান জিওগ্রাফির বাইরেও ফিজিক্যাল জিওগ্রাফি পার্ট। তো সেই ক্ষেত্রে এরকম ধরনের যে যে দেশগুলো নিউজে থাকে সেই দেশের অবস্থান এবং তার গুরুত্ব, ভৌগোলিক গুরুত্ব, সেটাকে জেনে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভাতা অধিকারে পরিণত হওয়ার ফল। এই যে প্রত্যেকটা সরকার, মানে বর্তমান সরকারও এসেছে, মানে প্রচুর ভাতা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এসেছে। এটা কি কাম্য? এটা কি গণতান্ত্রিক দিক থেকে এতটা এই যে ভাতা দেয়া হচ্ছে, এর ফলাফল কি হবে? অনেকগুলো অ্যাঙ্গেল আছে। প্রথমত ধরুন অর্থনৈতিক অ্যাঙ্গেল। এতে কি অর্থনীতি ভালো হচ্ছে, বা অর্থনীতি কি খারাপ হচ্ছে, কি হচ্ছে? সব থেকে বড় যেটা, মানুষের হাতে যদি এমনি টাকা তুলে দেওয়া হয় তাহলে কি হবে বলুন তো? এর তার প্রথম এফেক্ট কি পড়বে? মানুষের হাতে যদি এমনি টাকা, মানে কোনো কাজের বিনিময় নয়, এমনি যদি সরাসরি টাকা তুলে দেওয়া হয়, তাহলে কি প্রভাব পড়বে অর্থনীতির উপর? অর্থনীতিতে কাজ করার প্রবণতা কমে যাবে, তারা না, তো শুধু কাজ শুধু করে। সেটা না, শুধু সেটা না। প্রথম যেটা হবে সেটা হচ্ছে মূল্যবৃদ্ধি হবে, ইনফ্লেশন হবে। কারণ কি? কারণ এখানে কোনো, মানে টাকার পরিমাণটা বাড়ছে, মার্কেটের টাকা বেশি আসছে, মানে সোজা কথা বলতে গেলে টাকা বেশি ছাপিয়ে অতিরিক্ত যদি টাকা ছাপানো হয় তার যে নেগেটিভ প্রভাব পড়ে, এখানেও সেম হচ্ছে। কারণ মানুষের হাতে সরাসরি টাকা তুলে দিলে কী হবে? সে মার্কেটে যাবে, সবাই মার্কেটে যাবে, সবার হাতে প্রচুর টাকা রয়েছে, কাঁচা টাকা রয়েছে, মার্কেটে যাবে। তো মার্কেটে যে কোনো জিনিসের যোগান তো সীমিত, যোগান আনলিমিটেড নয়। তাহলে কী হবে? অটোমেটিক্যালি দাম, কিন্তু জিনিসের দাম বাড়বে। এটা সবার আগে হবে। তারপরে আরও অন্য জিনিসগুলো যেগুলো কাজ করার প্রবণতা বাড়তে, সেগুলো আলাদা জিনিস, সেটা মূল আলোচ্য বিষয় না, কিন্তু এই প্রভাবটা পড়বে সব থেকে বড়। এবং একটা সামাজিক প্রভাব আছে, এই যে যেটা বলছেন যে কাজ করার প্রবণতা, হ্যাঁ, একটা সামাজিক প্রভাব কিন্তু আছে, ভয়ানক সামাজিক প্রভাব আছে। যে যদি সেরকম পেতেই থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে কর্মবিমুখতা দেখা দিতে পারে। আচ্ছা, স্যার, এটা ইন্টারভিউ রেসপেক্টে যদি কিছু কোশ্চেন করে কিভাবে বলবো? কি ভাতা দেওয়ার ব্যাপারটা? হ্যাঁ। দেখুন, এটা এরকমভাবে বলবেন যে যারা সত্যি ক্ষমতাবান, আর্থিক দিক থেকে যারা সমর্থ, তাদের তো প্রয়োজন নেই। হ্যাঁ, অবশ্যই আমাদের নির্দেশমূলক নীতি, সরকারকে যে নির্দেশ দেওয়া আছে আমাদের সংবিধানে, ডিপিএসপি রেখা আছে, সেখানে তো বলা আছে যে সাধারণ মানুষ যারা অক্ষম তাদেরকে হেল্প করার জন্যে। তাহলে এখানে যারা অক্ষম, বৃদ্ধা যারা রয়েছেন, যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছেন, এবং কিছু বেকার, যাদের সত্যি প্রয়োজনীয়তা আছে, সেইটা খুঁজে বের করতে হবে। সকলকে দেওয়ার তো দরকার নেই, সরকারের মানে কোষাগার শূন্য করার তো প্রয়োজন নেই। কারণ এই টাকাটা তারা কোথা থেকে তুলবে? সাধারণ মানুষের থেকেই তো নেবে। আবার সাধারণ মানুষ থেকে নিতে হবে, কারণ সরকারের তো নিজের মানে কিছু সরকারি কারখানা টারখানা এগুলো ছাড়া তো কিছু নেই। ট্যাক্সটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট তার সোর্স অফ ইনকাম। তাহলে সেই শুধু যাদের প্রয়োজন তাদেরকে দিতে হবে, সকলকে দেওয়ার প্রয়োজন নেই। সকলকে দিলে সেই কালচারটাও ঠিক নয়। ওই যে কর্মবিমুখতা দেখা দেবে, যাদের অতিরিক্ত আছে তাদেরও তো দেওয়ার প্রয়োজন নেই। এটা বলতে হবে। বা ঠিক ধরুন আছে। যারা মহিলা যারা ইন্টারভিউ দিতে যাবেন, তাদের জিজ্ঞাসা করা হবে যে আপনারা কি মানে এটা সমর্থন করছেন, এই যে সরকারি বাসে মহিলাদের ক্ষেত্রে এই যে এটা ফ্রি করে দেওয়া হয়েছে, সেটাও জিজ্ঞাসা করতে পারে। ওটা হলে তাহলে কি আনসার দেবো? সেটা বলুন, আপনি কি বলবেন, আপনি কি করবেন সেটাকে বলুন।
একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যে কোনো জিনিস একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আপনাকে দেখতে হবে, এটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে, যে আমার যদি সামর্থ্য থাকে আমি সেটাকে পজিটিভলি নেব, না আমি ভাড়াটা দেব কারণ আমি সামর্থ্যবান। হ্যাঁ, যদি সামর্থ্য না থাকে সেক্ষেত্রে অবশ্যই আমি সরকারি সুবিধাটা নেব, এটাই বলবেন। এটা একটা মানে দেখুন, আপনাদের এগুলো আমি আগে আলোচনা করেছিলাম যে ইন্টারভিউ দৃষ্টিভঙ্গিতে আপনারা এই জিনিসগুলো কি অ্যাঙ্গেলে, কারণ আমি তো ধরুন কতগুলো প্রশ্ন উত্তর করিয়ে দিলাম আপনাদের, তারপরে কি অ্যাঙ্গেলে আপনারা মানে ভাববেন। ধরুন নতুন একটা প্রশ্ন আপনার সামনে হাজির করালো, তখন ভাবনাটা কোন অ্যাঙ্গেলে আপনার হবে যাতে করে সঠিক উত্তরটা আসে। আপনি একজন দায়িত্ববান নাগরিক, প্রথম কথা মনে রাখবেন। আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি যে কোনো সাবজেক্টের এসএলএসটি থেকে শুরু করে যত রকমের মানে ওয়েস্ট বেঙ্গল যত রকম সার্ভিস আছে, ইন্টারভিউ দিতে গেলেন, আপনার দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনি একজন সচেতন নাগরিক। আপনি একজন সচেতন নাগরিক, আপনি চান আপনারও উন্নতি, দেশের উন্নতি, সবার উন্নতি, সমাজের উন্নতি, রাষ্ট্রের উন্নতি, সবার উন্নতি চান আপনি। এরকম ধরনের আপনি একজন নাগরিক, সচেতন নাগরিক। সেটা ভেবে আপনি উত্তরগুলো দেবেন, যা যা করা উচিত, পরিবেশকে রক্ষা করা, ঠিক আছে, আপনার যেগুলো দায়িত্বের মধ্যে পড়ে, সেরকম একজন আপনি ব্যক্তি, সেই অ্যাঙ্গেলে আপনি উত্তরগুলো দেবেন। আচ্ছা, এখানে আরেকটা দেখুন খুব ইম্পর্টেন্ট বিষয় বলা আছে, সেটা হচ্ছে ইথানল। এটা কিন্তু আমাদের এসএলএসটি জিওগ্রাফির একটা খুব ইম্পর্টেন্ট টপিক, এনভায়রনমেন্টের একটা ইম্পর্টেন্ট টপিক, এবং যত রকম স্ট্যাটিক জিকে পোর্শনের একটা খুব ইম্পর্টেন্ট টপিক। ইথানল নিয়ে আপনারা কি জানেন? ইথানলের সোর্সটা কি? ইথানল কোথা থেকে তৈরি হয়? স্যার আখ থেকে। আখ থেকে। আখ থেকে ইথানল তৈরি হয়। তাহলে এবার ইথানলটা কোথায় ইউজ করা হচ্ছে? স্যার পেট্রোল ডিজেলের সাথে মেশানো হয়। পেট্রোল ডিজেলের সাথে মেশানো হয়। এবং এই যে পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি এসেছিল, যুদ্ধ পরিস্থিতিতে আমাদের ইথানলের যে ব্লেন্ডিং বলা হয়, মানে ইথানলের পার্সেন্টেজটা, সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন মুখে বলা হচ্ছে পেট্রোলের 20% মেশানো হচ্ছে, মানে অ্যাট প্রেজেন্ট E20 বলা হয়। দেখবেন E20 মানে হচ্ছে ইথানল 20% মানে যতটা পেট্রোল রয়েছে তার 20% হচ্ছে ইথানল। এটা মেশালে কি হয়? এটার দাম হ্যাঁ, কম। অনেক শুনছিলাম, মানে এটা গাড়ির অনেক নাকি ক্ষতি হচ্ছে। হ্যাঁ, সেটাতে আসছি, পরে আসছি। আগে আগে পরিবেশগত দৃষ্টিভঙ্গি, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিটা বলি, তারপরে আসছি। ঠিক আছে। দেখুন, এটা অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে। প্রথমত ইথানল, আমাদের দেশে আখ যথেষ্ট উৎপন্ন হয়। আখ কোথায় উৎপন্ন হয় বেশি? ইউপিতে। ইউপিতে। আখের যে গবেষণাগার আছে সেটা কোথায় আছে? লখনৌ। লখনৌ। লখনৌ একদম। দিলখুশা। আপনি যখনই নিউজ পেপারে এই নিউজটা দেখলেন, তখনই আপনার আখ সংক্রান্ত, আপনি যদি এসএলএসটি পরীক্ষা দেন, আপনি যদি জিওগ্রাফি এসএলএসটি স্টুডেন্ট হন, তাহলে আখ সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাকে দেখে নিতে হবে। কারেন্ট অ্যাফেয়ারের সাথে আপনাকে স্ট্যাটিকটাকে কানেক্ট করে দিতে হবে। আপনি আখ সংক্রান্ত সব কিছু দেখে নিলেন, পড়ে নিলেন একবার, আখের যে জলবায়ুগত যে বিষয়গুলো থাকে সেগুলো দেখে নিলেন, এবং তার সাথে ফ্যাকচুয়াল ইনফরমেশান দেখে নিলেন, গবেষণাগারটা কোথায় রয়েছে, আমাদের কে 1 নম্বরে, কে 2 নম্বরে, কে 3 নম্বরে রয়েছে, 1 নম্বরে ইউপি, 2 নম্বরে মহারাষ্ট্র, এরকমভাবে নাম্বারটা দেখে নিলেন পরপর দু একটা, তারপরে আবার এটাতে ফিরে এলেন। দেখুন, এবারে এর মধ্যে অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে। যখনই এর কথা আসবে, ইথানলের কথা আসবে, বর্তমানে আমরা এটাকে বাড়াতে বাধ্য হচ্ছি। কেন বাধ্য হচ্ছি? কারণ বিদেশ থেকে আমাদের পেট্রোল আমদানিটা মারাত্মক লেভেলে সমস্যা হচ্ছে, কারণ হরমুজ প্রণালীটা আটকে দেওয়া হয়েছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী আটকে দেওয়া হয়েছে, আমরা পারস্য উপসাগর হয়ে তেল নিয়ে আসতে পারছি না। এবার ধরুন হরমুজ প্রণালী নিয়ে আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে, সেটা কোথায় আছে, কোন দেশের আন্ডারে আছে, কোন জায়গাতে আছে, বা ইরান সংক্রান্ত যে তথ্য, ইরানে আর কি কি ইম্পর্ট্যান্ট আছে বিষয় জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টে, সেটা দেখে নিলেন। তারপরে আপনার এই বিষয়টা আসবে, এবার প্রাকৃতিক বিষয়টা আসবে, যে প্রকৃতিতে এর কি ফলাফল আসছে। দেখুন, ইথানলের কিছু সুবিধা আছে। প্রথমত, ইথানলের দামটা কম, পেট্রোলের তুলনায় অনেক কম, এবং এটা কিন্তু প্রাকৃতিকভাবে আমরা উৎপাদন করতে পারছি, কৃষিক্ষেত্রে উৎপাদন করতে পারছি, এবং এর পরিবেশ দূষণটা কিছুটা কম হয়, কিছুটা মানে দূষিত যে গ্যাসগুলো বেরোয় এখানে কিছুটা কম হয়।
দেখুন সবই কার্বন, গাছ থেকে আছে মানে কার্বন, সেখান থেকে তার থেকে জ্বালানি পাচ্ছি আমরা। হ্যাঁ, কিন্তু এর যে তাপন মূল্য, মানে এটা জ্বালালে যে পরিমাণ তাপ তৈরি হয় সেটা পেট্রোলের তুলনায় কম, যে কারণে এর পরিমাণটা অনেক বেশি লাগছে, বা যে ফলাফলটা মাইলেজ, ধরুন বেশি দূর গাড়ি যাওয়ার যে ব্যাপারটা সেটা যেতে পারছে না, অনেক কম মাইলেজ হচ্ছে ইত্যাদি ইত্যাদি, বা গাড়ির অনেক ক্ষতি হয়। ঠিক আছে, গাড়ি যদি মানে ইঞ্জিনগুলো বর্তমান যেগুলো তৈরি 2023 পর্যন্ত ঠিক আছে, 2023-এর পরে যেগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু মারাত্মকভাবে, এই দেখুন এখানে বলা আছে এগুলো 2023-এর পরে যে যে ইঞ্জিনগুলো আছে সেগুলো সহ্য করতে পারবে এটা, কিন্তু তারা পুরাতন গাড়িগুলো করতে পারবে না, গাড়ির ক্ষতি তো হবেই। এবার যেটা ইম্পর্ট্যান্ট আরেকটা ব্যাপার হচ্ছে অর্থনীতি। দেখুন যখনই আপনি মানে আখের উৎপাদনটা করার পরে সেটাকে আমরা বেশি বেশি করে ইথানল তৈরিতে ব্যবহার করে দিচ্ছি, তাহলে চিনি উৎপাদন কিন্তু কমে যাবে। যেই চিনি উৎপাদন কমে যাবে আমাদের দেশের ভেতর কিন্তু তখন চিনির দামটা বেড়ে যাবে, খুব স্বাভাবিক ব্যাপার। এবং এই জন্যই কিন্তু বর্তমানে চিনির দাম বাড়ছে, কারণ প্রচুর পরিমাণে আখের রস ইথানল তৈরিতে ব্যবহার করা হচ্ছে। তাহলে একটার সাথে একটা ইন্টারকানেক্টেড একটা বিষয়। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে। এবং এখানে আরও অনেক কিছু ইনফরমেশান দেওয়া আছে, ইনফরমেশান দু একটা জেনে রাখলেন যে E20 যেটা 2030 পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল যে এর মধ্যে E20টাকে আমরা ব্যাপকভাবে ইউজ করব, কিন্তু বর্তমানে আমরা এটাকে ব্যবহার করতে বাধ্য হচ্ছি। এবার বাস্তবে কী ঘটছে সেটাও আমরা বুঝতে পারি না, কারণ বাস্তবে 20% মেশানো হচ্ছে না তার বেশি মেশানো হচ্ছে সেটা আমরা জানতে পারি না। বেসিক্যালি বেশি মেশানো হচ্ছে সেটা অন্য বিষয়। কিন্তু তাহলে এই তথ্যটা আমরা এখান থেকে কিন্তু এত কিছু তথ্য এবং আমাদের স্ট্যাটিক পার্টের সাথে কানেক্ট করে আমরা এটাকে দেখে নিতে পারছি। তাহলে এটা আরেকটা গুরুত্বপূর্ণ আমরা তথ্য এখান থেকে পাচ্ছি। আচ্ছা, দীর্ঘমেয়াদী উন্নয়নের ভাবনা ছেড়ে ক্ষমতার টেকি। জনতুষ্টিবাদী রাজনীতির মডেল কারুকক্ষিগত নয়, সব দলে নিজের সুবিধার্থে তা প্রয়োগ করে। অর্থাৎ এই যে একটা এই যে 15 বছর ধরুন, দীর্ঘস্থায়ী উন্নয়ন কী করে হবে, কী করে ডেভেলপমেন্টের রাস্তায় আমরা হাঁটবো, সেটা নিয়ে কিন্তু কোনো পরিকল্পনা ছিল না। যারা শিক্ষিত মানুষ তারা এইগুলো নিয়ে প্রতিবাদ করতেন যে ভবিষ্যতে কোন দিকে যাচ্ছি আমরা, সেটা স্পষ্ট ছিল না। তা ক্ষমতা টেকেনি, মানুষকে তুষ্ট করার যে রাজনীতি সেটা হয়েছে, কিন্তু আদতে ফলাফল কিছু হয়নি। এখানে এই সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কিন্তু এইখানে মূল ব্যাপারটা বলা আছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট যখনই দীর্ঘস্থায়ী উন্নয়ন নামটা পাচ্ছেন তখনই কিন্তু দীর্ঘস্থায়ী উন্নয়ন নিয়ে আপনাকে কিছু তথ্য সংগ্রহ করে নিতে হবে। প্রথমত দীর্ঘস্থায়ী উন্নয়ন কথাটা কে প্রথম ব্যবহার করেছিলেন, কোথায় ব্যবহার করেছিলেন বলুন? ইভা বোলফের। হ্যাঁ, কিসে ব্যবহার করেছিলেন? ব্রুন্টল্যান্ড রিপোর্ট, ব্রুন্টল্যান্ড কমিশন। একদম, সেখানে সেই রিপোর্টে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটা ব্যবহার করা হয়েছিল। সঙ্গে সঙ্গে এটা দেখে নিলেন। এখানে যদি অন্য অ্যাঙ্গেলে লেখা আছে, কিছু রাজনৈতিক বিষয় বলা আছে, সেটা আমাদের দরকার নেই। এখানে জল নিকাশি ব্যবস্থা সম্পর্কে কিছু বলা আছে। ওবিসি সংরক্ষণ নিয়ে বলা আছে তথ্য, এগুলো নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে, এটাকে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখেন ইত্যাদি ইত্যাদি। যদিও এগুলো খুব বেশি ডেপথে চলে যাচ্ছে, অতটাও না হলেও অসুবিধা নেই, মোটামুটি একটু দেখে রাখবেন। আচ্ছা, পরিবেশ রক্ষায় সহায়ক এআই। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে হাজারো হাজারো প্রশ্ন। এআই একদম হট টপিক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কী প্রভাব পড়তে পারে ভবিষ্যতে, কর্মক্ষেত্রে কী প্রভাব পড়তে পারে, বা মানে এর কুফলগুলো কী কী আছে সেগুলো নিয়ে প্রচুর লেখালেখি হয়। এখানে কিন্তু একটা সুফলের কথা বলা আছে, পরিবেশ রক্ষায় সহায়ক এআই। এবং এটা এমন একটা টপিক যেখানে যে পরীক্ষায় দেবেন, যেখানে ডেসক্রিপটিভ রাইটিং আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, সেখানে কোয়েশ্চেন থাকবেই। মূলত কাজ হারিয়ে যাওয়া বা রিসেন্ট যে সমস্ত সমস্যাগুলো তৈরি হচ্ছে সেইগুলো, কিন্তু তার সাথে সাথে আপনাকে পজিটিভ দিকটাও দেখতে হবে।
পরিবেশ রক্ষাতে কি করে এটা সাহায্য করছে। শক্তি শুধু খরচ করে না, সাশ্রয় করতে পারে। কার্বন রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ব্যবসা যেমন বিনিয়োগে আর্থিক লাভ ক্ষতি হিসাব করা হয়, এআই এর ক্ষেত্রে দেখা প্রয়োজন কার্বন নিঃসরণ ঘটাচ্ছে তার চেয়ে বেশি কার্বন কমাতে পারছে কিনা। তো এরকম ধরনের মানে কিছু তথ্য এখান থেকে নিলাম। ঠিক আছে, ইন্ডিয়া এআই মিশন কিন্তু তৈরি হয়েছে, সেটা নিয়ে আসছি। এই দেখুন, ইন্ডিয়া এআই মিশন স্টার্ট আপ পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে। দেশ 2070-এর মধ্যে নো জিরো নিঃসরণের লক্ষ্য ঘোষণা করেছে। এটা আপনারা জানেন? এই জিরো নিঃসরণ এই জিনিসটা কি? কার্বন মানে নেগেটিভ কান্ট্রি হয়ে যাব আমরা, বা কার্বন নিউট্রাল কান্ট্রি হয়ে যাব। কার্বন নিউট্রাল মানে বোঝেন? হ্যাঁ, হ্যাঁ, কি? মানে বিভিন্ন রকম যেগুলো সমস্ত কিছু পুড়ে পড়ে তো শেষে কার্বনে পরিণত হয়, বা মানে সেগুলো থেকে মানে প্রাকৃতিক জ্বালানি বা না না না, সমস্ত কিছু ব্যাপারটা থেকে। ওরকম নয়। কার্বন নিউট্রাল মানে হচ্ছে, নিউট্রাল মানে কি? নিরপেক্ষ। মানে আমরা যতটা কার্বন বের করছি, কার্বন তো বের করতেই হবে আমাদের, নাহলে সভ্যতা চলবে না, ততটাই কার্বন কি করব আমরা শোষণ করে নেব, গাছপালা বসানোর মাধ্যমে হোক, যেমন করে হোক। তখন তাহলে কার্বন নিউট্রাল হচ্ছে না, আমরা পজিটিভে থাকছি না নেগেটিভে থাকছি, আমরা হয়ে যাচ্ছি কার্বন নিউট্রাল। এখন আমরা কার্বন পজিটিভ, মানে অতিরিক্ত কার্বন বের করছি পরিবেশে, যতটা না শোষণ করছি তার থেকে বেশি বের করছি, তাহলে কার্বন পজিটিভ হয়ে যাচ্ছে, কার্বন বেশি হয়ে যাচ্ছে। কার্বন নেগেটিভ মানে কি? যতটা আমরা কার্বন বের করছি তার থেকে বেশি কার্বন শোষণ করে নিচ্ছি, তাহলে কার্বন নেগেটিভ, কার্বনের পরিমাণ কম। আর কার্বন নিউট্রাল মানে আমরা যতটা কার্বন বের করছি বাতাসে ততটাই আমরা শোষণ করে নিচ্ছি, তাহলে আমরা নিউট্রাল হয়ে যাচ্ছি। এবং সেটা প্রত্যেকটা দেশের কিন্তু একটা লক্ষ্যমাত্রা আছে। একটা ভারত লক্ষ্যমাত্রা নিচ্ছে 2070-এর নাগাদ আমরা কার্বন নিউট্রাল কান্ট্রিতে পরিণত হব। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, এবং দেখবেন প্রচুর বিভিন্ন পরীক্ষাতে এটা নিয়ে প্রশ্ন করা হবে। যেখানে পরিবেশ আছে, এনভায়রনমেন্ট আছে, সেখানে এর প্রশ্ন করা হবে, বা স্ট্যাটিক জিকেতে কোশ্চেন করা হতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্সেরও একটা পার্ট, এনভায়রনমেন্টাল জিওগ্রাফির একটা পার্ট, যে ভারত কবে এটা লক্ষ্যমাত্রা নিয়েছে। তো 2070 সাল নাগাদ আমরা কার্বন নিউট্রাল কান্ট্রি হয়ে যাব, নেট জিরো এমিশন। ঠিক আছে, নেট জিরো এমিশনটাও ব্যাপারটা তাই। নেট জিরো এমিশন মানে কি? নেট অ্যাকচুয়ালি জিরো হচ্ছে, কারণ যতটা আমরা বের করছি ততটাই আমরা পরিবেশ থেকে শোষণ করে নিচ্ছি, তো নেট জিরো হয়ে যাচ্ছে। তো নেট জিরো এমিশন 2070-এর মধ্যে এটার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এবং এই যে একটা মিশন নেওয়া হয়েছে, মানে সরকারি প্রকল্প নেওয়া হয়েছে, ইন্ডিয়া এআই মিশন, এটা নিয়ে এখানে বলা আছে, মানে এটা এরকম কিছু একটা প্রকল্প আছে, সেটা আপনি এখান থেকে জানতে পারলেন। ঠিক আছে, জাস্ট আমরা যদি একটা দুটো দিন পড়ি, দেখবেন এতে এত তথ্য আছে, মানে আমরা পড়ে সবটা মানে রাখতে পারবো কতটা সেটা বিষয়, একটা দিন শুধু পড়লেই। এল নিনো জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত ভারতের জল সংকটকে তীব্র করে তুলেছে। এই সরাসরি প্রভাব করছে কৃষি, অর্থনীতি, মানুষের দৈনন্দিন জীবনে। ঠিক আছে, তাহলে একদম আমাদের যে জল সংকট, এটা দেখবেন আমাদের একটা হট টপিক, জল সংকট। এবং এল নিনো নিয়ে বলা আছে। হ্যাঁ, আচ্ছা, ইন্ডিয়ান ওশেন ডাইপোল, এটা আপনাদের মানে বলেছিলাম এর আগে, ইন্ডিয়ান ওশেন ডাইপোল, সেটা নিয়ে এখানে বলা আছে। তাহলে বুঝতে পারছেন আমাদের কত কিছু ইম্পর্টেন্ট বিষয় এখানে বলা রয়েছে। এবং ভারতে বিস্তীর্ণ এলাকা জুড়ে দাবদাহ জুন পর্যন্ত চলেছে। বর্তমানে আমরা দেখছি বৃষ্টি হচ্ছে একটু, তার কারণ কিন্তু ইন্ডিয়ান ওশেন ডাইপোল। 40% ঘাটতি ছিল জুলাই শেষ পর্যন্ত। ঠিক আছে, তো এই যে মানে পরিস্থিতিটা, এবং ভারতে ভূগর্ভস্থ জলস্তর কিন্তু নেমে যাচ্ছে আস্তে আস্তে, কারণ আমরা প্রচুর পরিমাণে জলসেচ করি। আমাদের জলসেচের হচ্ছে সবচেয়ে বেশি হয় কূপ নলকূপের মাধ্যমে জলসেচ হয় সারা দেশের মধ্যে, সবচেয়ে বেশি কূপ নলকূপ। তাহলে ভেতরে ভূমজলটা কমে যাবে, স্বাভাবিক তার জলতল নিচে নেমে যাবে।
তো সেটা হচ্ছে বর্তমানে। জুলাইতে বৃষ্টি আসছে, কিন্তু মুম্বাইতে 160-70 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এক জায়গাতে অল্প দিনে বৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে, মানে এটাও কিন্তু আমাদের একটা বিশ্ব উষ্ণায়নের ফলাফল। আমরা জানি যে যেখানে বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি হবে, যেখানে হবে না তো একদম শুকনো। সেটাই হয়েছে। দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে। কৃষির অবদান জিডিপির কত? 18%। এটা পয়েন্ট টু বি নোটেড। দেখবেন ইকোনমিক্সে বিশেষ করে WBCS প্রিলিমস এরকম প্রশ্ন হয়। কৃষির অবদান আমাদের জিডিপির হচ্ছে মাত্র 18%, কিন্তু আমাদের দেশের 60% মানুষ কৃষির উপর নির্ভরশীল। এটাও আমাদের জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফির পার্ট দিতে পারে কোয়েশ্চেন। 60% মানুষ কৃষিক্ষেত্রে নিযুক্ত আছে, কিন্তু জিডিপির মাত্র 18% হচ্ছে কৃষিক্ষেত্র থেকে আসে। তাহলে আয় কম, কৃষিজীবীদের আয় কম, আর শিল্পের কাঁচামাল যোগান দেয় কৃষি, তো সেটাও কৃষির ক্ষতি হচ্ছে, অর্থনীতির লোকসান হচ্ছে। তো এই যে সমস্যাটা, এটা কিন্তু বিরাট বড় সমস্যা। সমস্যাটা জল নিয়ে, বৃষ্টিপাত নিয়ে, ভূগর্ভস্থ জল নিয়ে, ঠিক আছে? তো বিশ্বের জনসংখ্যার 16% ভারতবর্ষে রয়েছে। হয়তো প্রাকৃতিক সম্পদের উপর চাপ পড়ছে, এটা স্বাভাবিক। তো গৃহস্থালী জল চাহিদা আস্তে আস্তে বাড়ছে, এটা আমরা জানি। হ্যাঁ, ইথানল ব্লেন্ডিং নিয়ে বিভিন্ন বিষয় চলছে। আর আমরা জানি 85% তেল কিন্তু আমদানি করতে হয়। ভারতের যে তেলের চাহিদা, পেট্রোলের চাহিদা, মানে কাঁচা তেলের যে চাহিদা, তার 85% আমরা বিদেশ থেকে আমদানি করি, মাত্র 15% আমরা উৎপাদন করি। আচ্ছা, ব্রাজিলে কিন্তু এরকম গাড়ি রয়েছে, ইথানল মেশানো ফ্লেক্সি ফুয়েল চলা নতুন গাড়িগুলি 100% ইথানলে চলতে পারে। ইউএসএ, ব্রাজিল, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া উত্তরোত্তর ঝুঁকছে বায়োডিজেলের দিকে। তো এটা হচ্ছে বায়োডিজেল, মানে এরকম গাড়িও আছে যেগুলো 100% ইথানলে চলে। ঠিক আছে? এই যে সস্তা পাম তেল ব্যবহার করে তৈরি বায়োডিজেল মেশানো হয় ডিজেলে। পেট্রোপণ্যের ঘাটতি মেটানো নয়, ইথানল, বায়োডিজেল, এই সমস্ত, মানে মূল ব্যাপারটা হচ্ছে ভবিষ্যতে আমাদের কৃষিতে এইসব উৎপাদন করতে হবে প্রচুর পরিমাণে। তো সেগুলো কোথা থেকে আসবে? জল, আমরা যদি ভৌমজলটাকে নষ্ট করে ফেলি বা আগামী দিনে যদি বৃষ্টিপাত কমে যায়, সে তার ফলাফলটা কী হবে? এবং মূলত এর তীরটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের দিকে। বিশ্ব উষ্ণায়নের কারণে কিন্তু এই জিনিসটা হচ্ছে। খুব সুন্দর আর্টিকেল, এখানে ডিটেলে লেখা আছে, বুঝতে পারছেন একদম, এবং বাস্তবের সাথে জড়িত বিষয়। আমাদের প্রত্যেকের এগুলো জানা উচিত। প্রথম কথা হচ্ছে প্রত্যেকের জানা উচিত এই বিষয়গুলো, যে কারণে এগুলো ইন্টারভিউতে বেশি জিজ্ঞাসা করা হয়। এবং দেখবেন আমাদের সব পরীক্ষাতেই এই ধরনের প্রশ্ন এগুলো থেকে আসে। কত কিছু তথ্য আমরা এখান থেকে পাচ্ছি, এবং প্রত্যেকটা জায়গার কিন্তু এমসিকিউ প্রশ্ন তৈরি হওয়ার জায়গা আছে। এতটা সমৃদ্ধ এই এই মানে নিউজ পেপারের এই জিনিসগুলো। হ্যাঁ, আচ্ছা, টয় বীজ 2026 বলে সরকার থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। ভারতের খেলনা শিল্প সেটা ভবিষ্যতে বাড়বে, মানে আরও তার বাজারটা বাড়বে, টয় বীজ। তো এটা মানে জাস্ট একটা সরকারি স্কিম নিয়ে দেখবেন অনেক সময় প্রশ্ন হয়, তো স্কিমটা সম্পর্কে একটু জেনে গেলাম এখান থেকে। আচ্ছা, আদিগঙ্গা সম্পর্কে কি জানেন আপনারা? এখানে অনেক কিছু তথ্য দেয়া আছে। 24 পরগনা জেলার দক্ষিণাংশ, দক্ষিণ 24 পরগনা যে জায়গাটা, মানে আদিগঙ্গার যে চ্যানেলটা ছিল, আমরা জানি নদী তার স্থান পরিবর্তন করে, নদী তার চলার পথটা পরিবর্তন করে। তো এখানে একটা মানে পুরো লিস্ট দেয়া আছে কোন কোন জায়গা দিয়ে আদিগঙ্গা প্রবাহিত হতো। কালীঘাটের যে গঙ্গার যে পোর্শনটা, যেটা ছোট আদিগঙ্গা, সেটা গঙ্গার প্রবাহ আগে ওখান দিয়ে ছিল। তাহলে এখানে সেটা নিয়ে বলা আছে। তো এটা এখান থেকে আমরা তথ্যগুলো নেব। পশ্চিমবঙ্গে কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল রাষ্ট্রায়ত্ত উদ্যোগ, যেগুলো ফলপ্রসূ হয়নি। আচ্ছা, ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে এখানে বলা আছে, কারেন্ট অ্যাফেয়ার্স। ইন্দোনেশিয়াতে নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়াতে গিয়েছিলেন, তো সেখানে গিয়ে কী কী হয়েছে সেটা নিয়ে বলা আছে এখানে। ইন্দোনেশিয়ার সাথে কী দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে ইত্যাদি ইত্যাদি, কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শন। আচ্ছা, সিন্ধু জল চুক্তি কবে হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। কত সালে হয়েছিল সিন্ধু জল চুক্তি? 1960। 1960, কিন্তু বর্তমানে ওই কাশ্মীর হামলার পর থেকে গুলমার্গে যে হামলাটা হলো, তারপর থেকে কিন্তু এই চুক্তিটাকে থেকে সরে আসা হয়েছে। সেটা নিয়ে বলা আছে এখানে, যে পাকিস্তান এটা নিয়ে ইন্টারন্যাশনাল প্রেশার তৈরি করার চেষ্টা করছে আন্তর্জাতিক ক্ষেত্রে। যাই হোক,
মস্তিষ্কের বাস্তবতা নিয়ে এখানে বলা আছে, আমাদের স্মৃতিশক্তির উপর কী প্রভাব পড়ছে, বর্তমান সভ্যতায় কী কী প্রভাব পড়ছে, খুব গুরুত্বপূর্ণ এখানে টপিকগুলো বলা আছে। গুন্ডা দমন বিলের প্রয়োজন ছিল কি, এটা নিয়ে একটু জেনে নিলেন, বিলটা কি, আইনটা কি, কিছুদিন পরে আইন হবে রাজ্যপাল সই করলেই। অসম্ভব গুরুত্বপূর্ণ এখানে তথ্য দেয়া আছে, এটা গতকালেরটা বলছি, গতকালেরটা দেখবেন আমি গ্রুপে, কমন গ্রুপে শেয়ার করেছিলাম। আচ্ছা, আজকেরটা, ঠিক আছে, আজকেরটা আমি ছোট্ট করে একটু জাস্ট বলে দিচ্ছি আপনাদের। এখানে দেখুন, কেন্দ্রীয় প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্প যেটা 100 দিনের কাজ, যেটা মনরেগা যেটা ছিল, মহাত্মা গান্ধী নাম দিয়ে যে সেটা কিন্তু নামটা পাল্টাচ্ছে, ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, ভিবিজি রামজি, ভিবিজি রামজি, এই নতুন নাম হচ্ছে। 125 দিনের কাজ দেওয়া হবে। সেই প্রকল্পটা নিয়ে কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেলে লেখা আছে, কিন্তু তথ্যটা আমরা এখান থেকে জেনে নিলাম যে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। এটা কি প্রকল্প, নামটা কি এবং তার স্ট্রাকচারটা কীরকম, ঠিক আছে। কলকাতাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণা করা হয়েছে, তার মানে গুরুত্বটা নিয়ে এখানে বলা আছে। তো তরাই ডুয়ার্সের চা শ্রমিক, তাদের সম্পর্কে কিছু বলা রয়েছে। মধ্যপ্রাচ্যে আবাদ যুদ্ধ লেগেছে, সেটা নিয়ে বলা আছে। শিশু সুরক্ষায় স্পর্শের প্রাথমিক পাঠ। যাই হোক, এখানে ওই বিদ্যালয় শিক্ষা নিয়ে কিছু, পরিবার বিদ্যালয়ের ভূমিকা নিয়ে কিছু বলা আছে, মানে আধুনিক একদম বর্তমান সময়ের প্রেক্ষিতে কী বিষয়। এবার যারা ইন্টারভিউ দিতে যাবেন তারা এগুলো দেখে নিলেন একটু, ঠিক আছে। তো একদম প্রত্যেকটা সবকটা এখানে ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন আমার মূল যেটা বক্তব্য ছিল। এখানে নিকোলা টেসলা নিয়ে বলা আছে কিছু, অনেক অনেক, মানে যদি আপনারা একটু সম্পাদকীয়টা দেখেন, রোজ আমি যেটা শেয়ার করি সেটা যদি একটু দেখেন, অনেক কিছু থাকে তার মধ্যে, এবং প্রত্যেকে কিন্তু এটা জানা দরকার। আনন্দবাজার পত্রিকাটা ধরুন এখানে আছে, আমি মানে সম্পাদকীয় বাদ দিয়েও, এটা এই যে এটা আনন্দবাজারের এই পোর্শন, এটা তার বাদ দিয়েও আমরা এখান থেকে আর কী কী দেখতে পারি সেটা ছোট্ট করে একটু বলে দিই। আচ্ছা, অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম আসবে, ঠিক আছে, এটা জেনে রাখুন। কারেন্ট অ্যাফেয়ার্সের আমি পোর্শন দিয়ে দেবো, সেখান থেকে একটু পাবেন। ইকোনমিক একটা দেশ বিদেশের একটা অংশ থাকে, আমি সেটা পড়ার কথা বলছি। বুঝে, এই যে এই অংশটা, শিল্পায়ন, শিল্পায়ন কি হতে চলেছে, ছোট করে একটু দেখে নিন, খুব বেশি গুরুত্ব দেওয়া দরকার নেই। হ্যাঁ, কর্কট রোগ, রোগ নিয়ে মানে ক্যান্সার নিয়ে হু কী বলেছে, WHO কী বলেছে, ছোট করে দেয়া আছে। এখানে একটা ইকোনমিক পোর্শন থাকে, ইকোনমিক পোর্শনটা দেখে নেবেন একটু, ঠিক আছে। অর্থনীতি ছোট্ট করে ওখানে দেয়া থাকে, অন্যান্য এই সমস্ত নিউজ পড়ার দরকার নেই, জাস্ট সম্পাদকীয়টা দেখবেন, আর ইকোনমি বা জিওগ্রাফির উপর যদি কোনো কিছু দেওয়া থাকে সেটা দেখবেন, ঠিক আছে। এই তো আমি একটা জাস্ট এটা আপনাদের বললাম যে কিভাবে, আমি তো ডেলি শেয়ার করছি এগুলো, আমাদের স্টাডি মেটেরিয়াল, আমরা এগুলোকে কীভাবে বানাবো এখান থেকে সেটা আমি বলে দিলাম। এবং প্রত্যেকের এটা, প্রত্যেকের অবশ্যই এটা প্রত্যেককে পড়তে হবে, ঠিক আছে, এটা জেনে রাখুন। আর আরও কিছু জানার থাকলে, বলার থাকলে বলতে পারেন এই বিষয় সংক্রান্ত। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে পড়তে হবে এবং এর গুরুত্বটা কোথায়। প্রত্যেককে, শুধু ইন্টারভিউ ক্ষেত্রে নয়, আমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা কম্পিটিটিভ স্টুডেন্ট যাদের, তাদের নিউজ পেপার পড়া আবশ্যিক, ঠিক আছে। শুধু কারেন্ট অ্যাফেয়ার ওয়ান লাইনার পড়ে নিলেই হবে না, সব পরীক্ষাতেই পড়তে হবে এগুলো, ঠিক আছে। আরেকটা বিষয় কি, অনেক ভাবনা চিন্তার দিক খুঁজে পাবেন।
আমরা একটা ঘটনাকে তো একটা অ্যাঙ্গেলে দেখি, শুধু ঘটনা নয়, বিভিন্ন বিভিন্ন বিষয় অ্যাঙ্গেলে দেখি এক একটা। তো এই নিউজ পেপারে যখন সম্পাদকীয় পড়বেন, সম্পাদকীয় যারা লেখেন তারা তো যথেষ্ট মানে বিষয়টা নিয়ে দক্ষ, তবে তো তারা লেখেন। কিছু ভাষা পাবেন, এমন সুন্দর সুন্দর ভাষা পাবেন কিছু কিছু ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন বিভিন্ন থট, যে ঘটনাটাকে হয়তো আপনি সেই অ্যাঙ্গেলে ভাবেনই সেটা জানতে পারবেন। তথ্য তো জানতে পারবেনই, হাজারো লাখো তথ্য জানতে পারবেন, অনেক সমৃদ্ধ হবেন তথ্যগুলো জানতে পারলে। তো সবটা যদি আপনারা একটু এটা পড়েন, ইংরেজি পেপার সব পড়ার দরকার নেই, আপনি একটু জেনে নিলেন, জাস্ট ইংরেজি চর্চার জন্য অনেকে পড়ে, তো সেটা একটু দেখলেন, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি এগুলো যদি দেখতে পারেন, তার থেকে ভালো আর কিছু হয় না। প্রতিদিন অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা নিউজ পেপারের পেছনে দেওয়া দরকার আছে প্রত্যেকটা স্টুডেন্টের। ঠিক আছে, দেখবেন আপনাদের একটা আমি স্যাম্পল রুটিন কেমন হওয়া উচিত দিয়েছিলাম, সেখানে দেখবেন নিউজ পেপার স্টাডির জন্য সময় রাখা ছিল। প্রতিদিন এই নিউজ পেপারটা দেখতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।